তোমরা জানো সারা বিশ্ব আজ কোভিড-19 কবলে জর্জরিত। ফলে স্বাভাবিকভাবেই তার থেকে মুক্তি পেতে গেলে আমাদের লকডাউন দরকার। আর লকডাউনের জন্য প্রত্যেককে বাড়িতে থাকতে হবে। বাড়িতে থাকতে গেলে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে স্কুল কলেজের স্টুডেন্টদের বাড়িতে থাকলে তাদের ক্লাস হচ্ছে না। সেই ক্লাস করার জন্য বাঁকুড়া জেলা প্রশাসন এবং এসএসএম একটি লার্নিংয়ের ব্যবস্থা করেছে। ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই সেই সংস্থাকে বা আমাদের প্রশাসনকে। তারা তোমাদের এই ক্লাসের ব্যবস্থা করেছে। আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। আজকের টপিকস তোমাদের যেটা আজকে পড়ানো হবে সেটা ক্লাস 12-এর আছে। প্রথম পার্ট ইলেকট্রোস্ট্যাট। ইলেকট্রোস্ট্যাটের একটা সেকশন আমরা পাবো ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড গসেস। সো ইলেকট্রিক ফ্লাক্স আমরা জানবো, এটা ঠিক মাঝামাঝি পোর্শন ইলেকট্রিক ফিল্ডের। ইলেকট্রিক ফিল্ড জানতে হবে তোমাকে সবার আগে। ইলেকট্রিক ফ্লাক্স জানতে গেলে আমাকে দুটো বিষয় নিয়ে আগে জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তারপর একটা সিকোয়েন্স বলছি, তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা বা লাইনস অফ ফোর্স। তারপর লাইনস অফ ফোর্স জানা হলে তার থেকে পাবো প্রাবল্য বা ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এইগুলো আমার প্রিভিয়াস নলেজ থাকলে আমি এই চ্যাপ্টারে পড়তে পারবো। তাহলে আমি এই তিনটে সেকশন একটু জাস্ট আমি রিভিউ করে দিচ্ছি। তড়িৎ ক্ষেত্র কি? একটা চার্জ রাখলাম, যে কোনো চার্জ কিউ, তার চারপাশে একটা ক্ষেত্র, যে ক্ষেত্রে অন্য কোনো চার্জ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করতে পারে তাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। তড়িৎ ক্ষেত্রের অ্যাকচুয়ালি ভ্যালু আমি ইনফিনিটি পর্যন্ত পেতে পারি, কারণ এর ভ্যালু ইনফিনিটি পর্যন্ত আমার হতে পারে। আমরা একটা সার্টেন এরিয়া ধরে নিচ্ছি, সেখানে তারপর থেকে যে বলটা হয় সেই বলটার মান ভেরি নেগলিজিবল এবং সেক্ষেত্রে আমরা একটা লিমিটেশন পাই এই জায়গা পর্যন্ত। তো এই জায়গাতে যদি একটা টেস্ট চার্জ, এটাকে বলছি আমরা সোর্স চার্জ, এখানে যদি একটা টেস্ট চার্জ রাখি দ্যাট ইজ Q0, Q0 কে কি করবে? ও বিকর্ষণ করবে। যদি মাইনাস Q0 রাখতাম তাহলে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে তার ডিরেকশন ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন থাকবে, মানও থাকবে এবং দিকও থাকবে। যেদিকে হবে সেই দিকে সে সরে যাবে। সাপোজ আমি ধরো পেনটা, আমার পেনটা এখানে আছে, আমি পেনটাকে যদি আমি এই দিকে টানি, এইদিকে টানলে এদিকে যাবে, এইদিকে টানলে এদিকে যাবে, আমি যেদিকে টানবো সেই দিকে যাবে। ঠিক একইভাবে এই চার্জ পার্টিকেলের উপর যেদিকে ফোর্স কাজ করবে সেই ফোর্সের ডিরেকশন ওয়াইজ সে সেই দিকে মুভ করবে। আর যে কাল্পনিক পথে মুভ করে সেই কাল্পনিক পথটার নামই হচ্ছে তড়িৎ বলরেখা বা লাইনস অফ ফোর্স। সো লাইনস অফ ফোর্স আর কিছু না, একটা চার্জ পার্টিকেল অর্থাৎ টেস্ট চার্জ যে মুক্ত পথে গমন করে। আর ওই মুক্ত পথে গমন করলে পরে একটা কার্ভ রেখা হতে পারে, স্ট্রেট লাইন হতে পারে। সাপোজ প্লাস কিউ চার্জের জন্য লাইনস অফ ফোর্স আমার এরকম হতে পারে। অর্থাৎ এখানে এইদিকে ধরো +1 চার্জ রাখলাম, প্লাস কিউ +1 কে বিকর্ষণ করছে, +1 বিকর্ষণ করছে, এদিকে রাখলাম, দিস ইজ রেডিয়ালি আউটওয়ার্ডস, এরকম হতে পারে। আবার ধরো প্লাস কিউ মাইনাস কিউ রেখেছি, প্লাস থেকে মাইনাসের দিকে, এটা দেখুন বক্ররেখা, এরকম একটা লাইনস অফ ফোর্স। এই লাইনস অফ ফোর্সের যে কোনো বিন্দুতে, ধরো এরপর বিন্দুতে একটা ট্যানজেন্ট বা স্পর্শক যদি আঁকে, এই স্পর্শকটা এই বিন্দুর ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। অর্থাৎ প্রাবল্য কথাটা চলে এসছে, ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করছে। আর ক্ষেত্র প্রাবল্য জিনিসটা কি না, তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে +1 চার্জ রাখলে যে বল অনুভব করে, তাহলে +1 চার্জ যে বল অনুভব করছে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে এটা এই দিকে +1 বল অনুভব করছে। তাই আমরা একটা ট্যানজেন্টের অনুযায়ী তার প্রাবল্যের অভিমুখটা পাবো। বেশ, এই তড়িৎ বলরেখার সাহায্যে প্রাবল্য কিভাবে পাবো? তড়িৎ বলরেখার সাহায্যে প্রাবল্য, ধরো একটা ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্য দিয়ে লাইনস অফ ফোর্স যাচ্ছে। আচ্ছা, এটা একটা লাইনস অফ ফোর্স। এর সঙ্গে সম্পর্কিত কি লক্ষ্য করছেন না, এই জায়গাতে এই ক্ষেত্রটার মধ্য দিয়ে লম্বভাবে বলরেখাগুলো নির্গত হচ্ছে, এখানেও লম্বভাবে বলরেখাগুলো নির্গত হচ্ছে। এই লাইনস অফ ফোর্সগুলো কি না, এরা সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা মানে ইউনিফর্ম, মানে সুষম তড়িৎ ক্ষেত্র। এটা সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম
ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কাকে বলবো না, যে ইলেকট্রিক ফিল্ডের প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ দুটোই যেন সেম থাকে, তখন তাকে সুষম তড়িৎ ক্ষেত্র বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলছে। তাহলে এই জায়গায় লক্ষ্য করে দেখো, এখানে 4টে তড়িৎ বলরেখা আছে আর এখানে অধিক আছে। যেখানে বলরেখার ডেনসিটি বেশি অর্থাৎ সংখ্যা ঘনত্ব বেশি, তাকে বলবো তার প্রাবল্যের মান বেশি। তাহলে প্রাবল্যের সাথে বলরেখার একটা রিলেশন পেয়ে যাচ্ছি। প্রাবল্য বেশি হবে যখন বলরেখার সংখ্যা বেশি হবে, প্রাবল্য কম হবে যখন বলরেখার সংখ্যা কম হবে। এবং শুধু তাই নয়, এই ডিরেকশনও একটা ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ প্রাবল্যের ডিরেকশন, ধরো এটা একটা ক্ষেত্র, আমার এই দিকে যাচ্ছে ই যদি বলি প্রাবল্য, তাহলে ই কথাটার অর্থ হচ্ছে এই জায়গাতে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা। তাহলে প্রাবল্যের সাথে বলরেখা এই একটা রিলেশন আছে। রিলেশনটা কি না, প্রতি একক ক্ষেত্রফলে যতগুলি বলরেখা লম্বভাবে নির্গত হয় তাকে ওই বিন্দুর প্রাবল্য বা ইন্টেন্সিটি বলে। তো এই নলেজটা নিয়ে আমরা ফ্লাক্স পড়বো বা ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক এই ফ্লাক্স পড়তে গেলে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর বা একে বলছে এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর আমরা খুব ছোট সময় যদি পড়ি, তাহলে আমরা এরকম ধরো একটা আয়তক্ষেত্র পড়েছি, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে ক্ষেত্রফল স্বাভাবিকভাবে আমরা জানি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। অর্থাৎ তখন আমাদের দরকার হয়নি দৈর্ঘ্য প্রস্থের গুণফলটা যে তার ডিরেকশন আছে কিনা, শুধুমাত্র ম্যাগনিটিউড বললে আমি ক্ষেত্রফলের মান পেয়ে যাই, ক্ষেত্রফলটা কত না দৈর্ঘ্য গুণিত প্রস্থ সাথে। কিন্তু ক্লাস 11 যখন আমরা পড়বো তখন আমরা দেখব যে যদি একটা সামান্তরিক বলে, ধরো একটা সামান্তরিক ক্লাস 11 আমরা পড়েছি, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে তার সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল এটা কত হবে না এ ক্রস বি। দেখো ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট মানে ক্রস প্রোডাক্টটা হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি না, যার অভিমুখ আছে তার মানে এর অভিমুখ আছে, কোন দিকে অভিমুখ সেটাও আমরা পড়েছি যে এ ক্রস বি, এটা ক্রস স্ক্রু রুল। ক্রস স্ক্রু রুলের সাহায্যে আমরা একটু দেখে নিই ক্রস স্ক্রু রুলটা কেমন। তোমরা দেখো, ধরো এটা এ, এটা বি, এ ক্রস বি, এটা যদি এ হয় এটা বি হয়, এ ক্রস বি ভেতরের দিকে স্ক্রু অর্থাৎ এ ক্রস বি, দিস ইজ এ ক্রস বি। যদি এটা এ হয় এটা বি হয়, এ ক্রস বি আউটওয়ার্ডস। সো আউটওয়ার্ডস নর্মাল অথবা ভেতরের নর্মাল যে কোনো একটা ভ্যালু হতে পারে। কিন্তু আমরা এখানে দেখছি যে কর্কস্ক্রু রুলটা হবে সবসময় এ আর বি যে প্লেনে আছে, লক্ষ্য করে দেখো এ আর বি, যদি এটা এ হয় এটা বি হয়, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ এ ক্রস বি এর মান যে তলে, এর অভিমুখ কি, অভিমুখ এ ভেক্টর বি ভেক্টর যে তলে অবস্থিত তার সহিত লম্ব। কেমন? তাহলে আমরা যদি একটু অন্যভাবে দেখি, ধরো আমি তোমাকে বললাম যে xy, this is x, this is y, এটা একটা আয়তক্ষেত্র। এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে এটা যদি আমি a ধরি, এটা b ধরি, এটা z অ্যাক্সিস, সো x y z। আমি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন দেখব তাহলে a ইনটু b ম্যাগনিটিউড মান কত, মান a ইনটু b, কিন্তু দিক হচ্ছে এর সাথে পারপেন্ডিকুলার, এই তল যা আছে তার সাথে পারপেন্ডিকুলার। এই তলের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন কোন দিকে হতে পারে, হ্যাঁ তলের সাথে পারপেন্ডিকুলার এদিকে হতে পারে, তলের সাথে পারপেন্ডিকুলার এদিকে হতে পারে। দুটো ভ্যালু হতে পারে, দুটো ভ্যালু হলে এই দিকটা হলে কি বলবো না, এই ভ্যালুটাকে বলবো জেড অ্যাক্সিস বরাবর পজিটিভ জেড অ্যাক্সিস, এই দিকটা হচ্ছে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর। অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর ডিরেকশনকে নোট করার জন্য আমাকে ইউনিট ভেক্টরটা ইউজ করতে হয়। তাহলে ইউনিট ভেক্টর ভ্যালু হচ্ছে কে হ্যাট অথবা a ইনটু বি মাইনাস কে হ্যাট। কিন্তু আমরা এখানে অঙ্কের ভাষায় যখন বলবো, অর্থাৎ আমরা যখন ফিজিক্স পড়বো, তখন এই জায়গাটাকে পজিটিভ নর্মালকে ট্রিট করা হয়। পজিটিভ নর্মালকে আমি এরিয়া ভেক্টরের ডিরেকশন হিসেবে ট্রিট করব।
তার মানে আমি এই দিকেরটা ইগনোর করবো, এটা হতে পারে কিন্তু এই দিকেরটা আমরা ইগনোর করছি, পজিটিভ নর্মাল। ইন কেস অফ 2 ডাইমেনশনাল, এটা 2D একটা প্লেন। দেখা যাক আমি আরেকটা অংশ তাহলে বুঝতে পারবো। ধরো আমি এরকম আরেকটা প্লেন, এখানে সাপোজ দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, বলো তো এরিয়া ভেক্টর কি হবে যদি এটা এ হয় এটা এ হয়, তাহলে স্বাভাবিকভাবেই এর ম্যাগনিটিউড হবে a ইন্টু এ, আর এর ডিরেকশনস কোন দিকে পাবো, এটা বর্গক্ষেত্র যদি ধরে নিই, এটা ডিরেকশনস পাবো এই দিকে অথবা এই দিকে। কিন্তু এই দুটো ডিরেকশনের মধ্যে আমাকে একটা ডিরেকশন বাঁচতে বলেছি, সেটা হচ্ছে পজিটিভ আউটওয়ার্ডস নর্মাল, অর্থাৎ পজিটিভ ডিরেকশন। সো দিস ডিরেকশনস ইজ দ্য এরিয়া ভেক্টর। সো এরিয়া ভেক্টর ইজ ইকুয়ালস টু a স্কয়ার j হ্যাট। এটা j হ্যাট দিয়ে এরিয়া ভেক্টরকে একে আমি ইগনোর করি। এটা 2 ডাইমেনশনাল প্লেনের ক্ষেত্রে, ঠিক? অর্থাৎ আমি যে তলটার সাথে বেছে নিচ্ছি সেই তলটার থেকে লম্ব। আমি যদি হাতটা বাঁচি, হাত থেকে দেখো লক্ষ্য করে, ধরো না হাতটা যদি এইভাবে থাকে তার লম্ব। যেমন আমি ধরো এই একটা রেখা, এটা একটা প্লেন, তার সাথে লম্ব কোন দিকে পাবো, এটা লম্ব। অর্থাৎ এই প্লেনের সাথে লম্ব, প্লেন যা থাকবে তার সাথে লম্ব আউটওয়ার্ডস, এই ডিরেকশনটাকে আমরা বলবো এরিয়া ভেক্টর। একটা এরিয়া ভেক্টর 3 ডাইমেনশনাল ক্ষেত্রে দেখাতে হবে। সো এরিয়া ভেক্টর in case of 3 dimension. Sorry. এরকম এটা দেখো, এর ক্ষেত্রে অনেকগুলো 6টা তল আছে। আমি যেমন এটা এনেছি তোমাদেরকে রুবিক্স কিউব, দেখো এখানেও 6টা তল আছে। এটা একটা কিউব, অর্থাৎ একটা সারফেস যদি এরকম করে ধরি, একটা সারফেস এই সারফেস আছে, এইদিকে একটা সারফেস, এখানে একটা সারফেস, এখানে একটা, এখানে একটা, এটা তোমার 3D। এই 3D প্লেনের ক্ষেত্রে প্রত্যেকটা তলের এরিয়া ভেক্টর দেয়। আমি এখানে যদি বলি এরিয়া ভেক্টর, এর এরিয়া ভেক্টর হবে এক্ষেত্রে 3D প্লেনের ক্ষেত্রে আউটওয়ার্ডস নর্মাল। ইন কেস অফ 3D আউটওয়ার্ডস নর্মাল, এটাকে ধরা হবে এরিয়া ভেক্টর হিসেবে। সো এটা হচ্ছে এরিয়া ভেক্টর, এর ক্ষেত্রে এটা এরিয়া ভেক্টর, এর ক্ষেত্রে এটা যদি আমি দেখাই এখানে, এখানে দেখো এই 3D সারফেস হিসেবে এটা এরিয়া ভেক্টরের দিকে, এটা এরিয়া ভেক্টরের দিকে, এর এরিয়া ভেক্টর এখানে, এই প্লেনের এরিয়া ভেক্টর এখানে, এই প্লেনের এরিয়া ভেক্টর এখানে, এই প্লেনের এরিয়া ভেক্টর এখানে। এরিয়া ভেক্টরগুলো সব জায়গায় প্রত্যেকটা প্লেনের ক্ষেত্রে এরিয়া ভেক্টর আউটওয়ার্ডস নর্মাল হিসেবে আমরা পেয়ে যাচ্ছি। এটা আমি একটা যেমন কিউব দেখলাম, তেমনি তোমাকে যদি একটা চোঙাকৃতি সারফেস, চৌকাকৃতির সারফেসের এইদিকে একটা আছে পার্ট, এই একটা 3টে সারফেস আছে, আর এই একটা কার্ভ সারফেস। তো এই সারফেসের ক্ষেত্রে এরিয়া ভেক্টর আউটওয়ার্ড নর্মাল, এর ক্ষেত্রে এরিয়া ভেক্টর আউটওয়ার্ড নর্মাল। আর এই যে কার্ভ সারফেসটা যদি আমরা দেখি, তাহলে কার্ভ সারফেসের ক্ষেত্রে আমরা ধরো পেন, এই পেনটা বলছি, এই পেনটার এই সারফেসটা কার্ভ সারফেস বলছি। অর্থাৎ এই দুটো হচ্ছে আমার উপরের তল, এইদিকে এরিয়া ভেক্টর উপরের দিকে, এর এরিয়া ভেক্টর উপরের দিকে, এর এরিয়া ভেক্টর নিচের দিকে, আর এর কার্ভ সারফেস হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড। অর্থাৎ এখানে যদি আমরা একটু ছোট্ট অংশের কথা ভেবে নিই, দিস এরিয়া, এটা হচ্ছে এরিয়া, তাহলে কার্ভ সারফেসটা হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড। আমি হাত থেকে দেখলে এটা ধরো কার্ভ সারফেস, তাহলে এটা হচ্ছে আউটওয়ার্ড। এরকম কার্ভ সারফেস বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গাতে রেডিয়ালি আউটওয়ার্ড। আমি যদি এরকম একটা ছবি দেখি তাহলে বুঝতে পারবো এর প্রত্যেকটা পয়েন্টে দিস ইজ রেডিয়ালি আউটওয়ার্ড। ঠিক, তাহলে এরিয়া ভেক্টর সম্পর্কে আমার একটা কনসেপ্ট হলো, কার ক্ষেত্রে কি কি এরিয়া ভেক্টর হয় তার ভেক্টর। যেমন আমাকে যদি বলে অঙ্কে, তোমাকে বলা হলো যে XY তলে 10 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার তলে ক্ষেত্র ভেক্টর, এটা নিয়ে যাও ক্ষেত্র এরিয়া ভেক্টর। তাহলে এরিয়া ভেক্টরের বাহু বিশিষ্ট বর্গাকার তল, বর্গাকার তলের বাহু হচ্ছে 10, তাহলে মান কত না 10 সেমি তার হচ্ছে। কিন্তু দিক বলছে XY তল, তাহলে XY তল, X আর Y আছে, তার সাথে পারপেন্ডিকুলার বলতে একমাত্র জেড।
সো জেড অ্যাক্সিস বরাবর হলে তাকে কি বলবো, তার ইউনিট ভেক্টর দিয়ে নোট করবো, দিস ইজ কে হ্যাট। সো এরিয়া ভেক্টর আমরা তখন লিখবো এরিয়া ভেক্টর ইজ ইকুয়ালস টু দ্যাট ইজ 100 সেমি স্কয়ার। তাহলে এরিয়া ভেক্টর সম্পর্কে একটা কনসেপ্ট আমাদের এলো। এখন এরপর যেটা আমরা করবো সেটা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্স কথাটা FLUX, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, এর মানে হচ্ছে টু ফ্লো, অর্থাৎ প্রবাহ। এক কথায় ফ্লাক্স মানে প্রবাহ। আমি একটু অন্য দিকে যাই, ধরো একটা নদী যাচ্ছে, এখানে যদি নদী যায় ধরে নিচ্ছি, এখানে একটা যদি আমি রিং বা কোনো বৃত্তাকার অংশকে আমি যদি রাখি, এইভাবে রাখি, তাহলে দেখবো এর মধ্য দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ জল প্রবাহিত হচ্ছে। যদি এভাবে রাখি তাহলে দেখবো সবচেয়ে কম পরিমাণ জল প্রবাহিত হচ্ছে। যদি এভাবে রাখি তাহলে মাঝামাঝি, অর্থাৎ এই যে ক্ষেত্রটা রাখছি, ক্ষেত্রটা সব জায়গায় জলের মধ্যে আছে প্রত্যেকটা, কিন্তু তার এরিয়া ভেক্টরের ডিরেকশন লক্ষ্য করে দেখো, এদিকে এখানে, এর এখানে, এর এখানে, এরিয়া ভেক্টরের উপর ডিপেন্ড করছে কোন দিকে কতটা পরিমাণ জলের প্রবাহ ঘটবে। এক্ষেত্রে জলের ক্ষেত্রে ফ্লাক্স যেখানে ধরা হয় সেটা হচ্ছে একক সময়ে প্রবাহিত আয়তনকে জলের ফ্লাক্স বলছে, জলের প্রবাহের ফ্লাক্স। কিন্তু আমরা এখানে পড়ছি তড়িৎ প্রবাহের ফ্লাক্স। তাহলে তড়িৎ প্রবাহ বলতে কার প্রবাহ বলবো না, এখানে তড়িৎ প্রবাহ বলতে জলের পরিবর্তে আমি এই লাইনগুলোকে ধরে নেব বলরেখা, অর্থাৎ বলরেখার প্রবাহ। বলরেখার প্রবাহ থেকে আমরা তড়িৎ ফ্লাক্স কথাটা, বা বলরেখাগুলো কোন দিকে যাচ্ছে, বলরেখার সংখ্যার সাহায্যে। সো তড়িৎ ফ্লাক্স, এরপরে আসছি আমরা তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স কি পাবো না, এর ডেফিনেশন অনুযায়ী কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলে, সরি, কোনো তলের মধ্য দিয়ে যতগুলি বলরেখা লম্বভাবে অতিক্রম করে তাকে ওই তলে জড়িত তড়িৎ ফ্লাক্স বলে। ঠিক, তো এই ফ্লাক্স, ফ্লাক্স কথাটাকে, ফ্লাক্সটাকে আমরা নোট করবো ফাই দিয়ে, ফাই চিহ্ন দিব, ফাই ই কখনো কখনো বলতে পারে, যদিও ম্যাগনেটিক ফ্লাক্স ফাই এম আমরা নোট করবো, ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স। অর্থাৎ একটা তলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা লম্বভাবে অতিক্রম করে, ধরো আমি এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, আমি এখানে একটা বর্গাকার তল এইভাবে রেখেছি। তলটা কীভাবে রেখেছি লক্ষ্য করে দেখো, ধরো এইদিকে লাইন্স অফ ফোর্স আছে, সব লাইন্স অফ ফোর্সগুলো এদিকে যাচ্ছে, আমি এভাবে রেখেছি, অর্থাৎ বলরেখাগুলো লম্বভাবে রেখেছি। এক্ষেত্রে দেখো সবগুলোই লম্বভাবে, প্রত্যেকটাই লম্বভাবে আছে, এটাও লম্ব হবে, এটাও লম্ব হবে। আমি যদি এগুলোকে এরকম রেখে দিই তাহলে দেখো এরা সব লম্বভাবে নির্গত হচ্ছে। এখন কতগুলো বলরেখা লম্বভাবে নির্গত হয়েছে, আমি যদি এই রেখাটা, তাহলে 1 2 3 4, চারটে বলরেখা যাচ্ছে। তাহলে এর ফ্লাক্স বলতে এখানে ফ্লাক্স ইজ ইকুয়ালস টু 4। যদি এমন হতো তাহলে কি হলো, ফ্লাক্স বেড়ে গেল, বলরেখার সংখ্যা বেড়ে গেছে, মানে ফ্লাক্স বেড়ে গেল। আবার বলরেখার সংখ্যার সাথে তাহলে আমরা দেখো লক্ষ্য করে, বলরেখার সংখ্যা মানে তার আরেকটা ডেফিনিশন পেয়েছি, ই, বলরেখার সাথে ই এর একটা রিলেশন আছে কি, একক ক্ষেত্রফলে। এখানে একক ক্ষেত্রফলে যতগুলি বলরেখা লম্বভাবে অতিক্রম করে তাকে ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বললো বা ই বলছে। তার মানে আমি ই, বলরেখা বেড়ে যাওয়া মানে ই বেড়ে যাওয়া, তার মানে আমি একটা কথা বলতে পারবো যে ফাই ই ইজ প্রপোর্শনাল টু ই, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যদি বেড়ে যায় ফ্লাক্স বেড়ে যায়, একটা পাচ্ছি। আবার যদি এরিয়া বেড়ে যায়, এমন হয় ধরো আমি অনেকগুলো বলরেখা এখানে পর 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 নিলাম, আমি একটা ছোট এরিয়া নিয়েছি, তার মধ্যে দিয়ে যতগুলো বলরেখা যাচ্ছে, আমি বড় এরিয়া নিই, তাহলে দেখবো আরো অনেক সংখ্যক বলরেখা যাচ্ছে। তাহলে এরিয়া যদি বেড়ে যায় তাহলে ফ্লাক্স বেড়ে যাবে। সো ফাই ই ইজ প্রপোর্শনাল টু ই, এরিয়া দিক থেকে লিখতে গেলে
ফাই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর ভ্যালু এবং ফ্লাক্সের ভ্যালু নির্ভর করছে ক্ষেত্রফল ভেক্টর এ। তো দেখো এই ক্ষেত্রফলের সাথে রিলেশন, এদের রিলেশন কি, ফাইয়ের সাথে রিলেশন আমরা বের করব। ধরো এটা একটা ক্ষেত্র, এস একটা ক্ষেত্র বা এ, এর এরিয়া ভেক্টর একটা ইলেকট্রিক ফিল্ড ধরো এইভাবে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড মানে বড় রেখা, আমি এইদিকে দিলাম, এইদিকে বড় রেখা যাচ্ছে, এদের মধ্যবর্তী কোণের মান আমি ধরে নিচ্ছি দিস ইজ থিটা। অর্থাৎ এইদিকে ইলেকট্রিক ফিল্ড যাওয়া মানে এর প্রতি একক ক্ষেত্রফলে বড় রেখার সংখ্যা হচ্ছে ই, এই দিক বরাবর। কিন্তু আমি এখানে যখন ডেফিনেশন বলছি কোন তলের মধ্য দিয়ে যতগুলি বড় রেখা লম্বভাবে, অর্থাৎ তলের লম্ব দিক এটা, তাহলে তলের লম্ব দিকে কতগুলো বড় রেখা যাবে, তাহলে এর কম্পোনেন্ট নেবো, ই ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টরের কম্পোনেন্ট যদি নিই তাহলে আমরা পাবো ই কস থিটা। এই কথাটার মানে কি না, এ বরাবর অর্থাৎ তলের লম্ব দিকে একক ক্ষেত্রফলে নির্গত বলরেখার সংখ্যা, এটা কত না, বলরেখার সংখ্যা হচ্ছে ই কস থিটা। আমাকে এখানে কত ক্ষেত্রফল বলেছেন এ, তাহলে এ ক্ষেত্রফলে নির্গত বলরেখার সংখ্যা সমান ই কস থিটা ইনটু এ। এই এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা লম্বভাবে নির্গত হয়েছে তাকে আমরা বলছি ফ্লাক্স। সো ফ্লাক্স ফাই ই, তাহলে ফাই এর ফ্লাক্সের একটা আমরা এখানে পেয়ে গেছি, এক্সপ্রেশন পেয়ে গেছি, ফাই ই ইজ ইকুয়ালস টু, দেখো ই এ কস থিটা। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো ই ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এ ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি, দুটো ভেক্টর কোয়ান্টিটির প্রোডাক্ট। আমরা একে লিখতে পারি ভেক্টরলি ই ভেক্টর ডট অফ এ ভেক্টর। সো ফ্লাক্স একটা ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট মানে ডট প্রোডাক্ট রাশিটা কি হয়, স্কেলার কোয়ান্টিটি। অতএব এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা পাবো, সো তড়িৎ ফ্লাক্স কি হলো, একটি স্কেলার রাশি। এর মান আমরা পেয়েছি ই এ কস থিটা। হোয়াট ইজ থিটা? থিটাটা ইম্পর্টেন্ট, থিটা হচ্ছে ই ভেক্টর ও এ ভেক্টরের মধ্যবর্তী। আমি আসবো এদের সম্পর্কে। ফ্লাক্সের একক ও মাত্রা, একক কি পাবো, কি একক পাচ্ছি, ইয়ের একক, এসআই আমি একক যদি নিই তাহলে ইয়ের একক হচ্ছে নিউটন পার কুলম, এরিয়ার একক হচ্ছে মিটার স্কোয়ার। এর আরেকটা একক আমরা জানি, দিস ইজ ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কোয়ার। ভোল্ট পার মিটার কোথা থেকে এলো না, ই ইজ ইকালস টু ভি বাই ডি, সেখান থেকে ভি এর ভোল্ট, ডি এর হচ্ছে মিটার, সো ভোল্ট পার মিটার এটাই বেশিরভাগ ব্যবহার করা হয়, তাই ভোল্ট মিটার। এই এককটা পরে ভোল্ট পড়বে, বিভব পড়বে, সেখানে একটা সম্পর্ক আমি বলে দিলাম, প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক ইজ ওয়ান ভি বাই ডি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে লিখি। সো আমরা এসআই একক পেয়ে গেছি। এর মাত্রা কি পাবো, ই এর মাত্রা দেখো নিউটন মানে ফোর্স, আর সি মানে হচ্ছে চার্জ, তাহলে ফোর্স পার চার্জ হচ্ছে ই, আর এটা এরিয়া, তাহলে ফোর্স পার চার্জের জন্য এফ এর জন্য আমরা কি লিখবো, এম এল টি টু দি পাওয়ার -2, আর চার্জের জন্য আমরা কি লিখি না এ টি, বা এখানে আই টি লিখবো, আই টি ইন্টু মিটার স্কোয়ার, এটা হচ্ছে এল স্কোয়ার, তাহলে কি লিখবো এম এল কিউ টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। দেখে নাও ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, চার্জ হলো আই টি বা এটি, আমরা এখানে এ ব্যবহার করছি না কারণ এরিয়াটা আছে সেই কারণে এটা বলছি না, আই টি লিখলাম, কিন্তু মিটার স্কোয়ার হচ্ছে এল স্কোয়ার। সো এম এল স্কোয়ার এম এল কিউ টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 ফ্লাক্সের মাত্রা। এরপরে দেখো ফ্লাক্স, এই যে ফ্লাক্সটা পাচ্ছি, এই ফ্লাক্সের ভ্যালু কখন পজিটিভ, কখন নেগেটিভ এবং কখন জিরো হতে পারে। দেখো যদি আমি ইলেকট্রিক ফিল্ড থাকে এ থাকে তাহলে এরও নট ইকুয়ালস টু 0, ই নট ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0, তাহলে cos থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করছে ফ্লাক্সটা পজিটিভ হবে নাকি ফ্লাক্সটা নেগেটিভ হবে নাকি জিরো হবে।
সো cos থিটার ভ্যালু দেখো, থিটা ইজ ইকুয়ালস টু যখন 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 0 অ্যান্ড phi e ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এবং ক্ষেত্রফল ভেক্টর যখন 90 ডিগ্রি কোণ করছে, ফর এক্সাম্পল ধরো এটা একটা এরিয়া, আমার ইলেকট্রিক ফিল্ড আছে, আমি একটা হাতের দেখাচ্ছি, ধরো এটা আমার হাত, ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে এর এরিয়া ভেক্টরটা, ইলেকট্রিক ফিল্ড আমার এইদিকে যাচ্ছে, এরিয়া ভেক্টর হচ্ছে আমার এই, আমরা জানি হাতের পারপেন্ডিকুলার প্লেনে, সো এটা এরিয়া ভেক্টর যদি হয় তাহলে এদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি, সো এরিয়া ভেক্টর, এই প্লেনটার এরিয়া ভেক্টর এইদিকে, আর এটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ইজ 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে ফ্লাক্স phi e ইকুয়ালস টু পাবো e a cos 90 ডিগ্রি অ্যান্ড দিস ভ্যালু ইজ 0। এরপর ফ্লাক্স কখন আমরা নেগেটিভ বা বাঁচাবো, ফ্লাক্সের ভ্যালু ধরো এটা একটা প্লেন, এটা একটা প্লেন, বলরেখাগুলো আউটওয়ার্ডস, বাইরের দিকে যাচ্ছে, এর এরিয়া ভেক্টরটা ধরে নাও দিস ইজ দ্য এরিয়া ভেক্টর, আর এটা হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। তাহলে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের মধ্যবর্তী কোণের মান দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো দিস অ্যাঙ্গেল ইজ থিটা। এক্ষেত্রে দেখো থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি, লেস দ্যান 90 ডিগ্রি, cos থিটা ইজ পজিটিভ, cos থিটার ভ্যালু পজিটিভ, phi e পজিটিভ ধরা হচ্ছে, phi হচ্ছে পজিটিভ। অর্থাৎ কোনো তল থেকে বলরেখাগুলো বাইরের দিকে বহির্মুখী যদি হয় তাহলে ওই তলের জড়িত তড়িৎ ফ্লাক্সকে পজিটিভ তড়িৎ ফ্লাক্স বলা হয়। তাহলে পজিটিভ তড়িৎ ফ্লাক্স কখন বলবো তার ডেফিনিশন হিসেবে কি লিখবো, অতএব কোনো তলে তড়িৎ বলরেখাগুলি বহির্মুখী বাইরের দিকে আউটওয়ার্ডস যদি হয় তবে ওই তলে জড়িত লিঙ্কড ইলেকট্রিক ফ্লাক্স, জড়িত তড়িৎ ফ্লাক্স কে পজিটিভ ফ্লাক্স বলে। ঠিক, আবার একইভাবে যদি আমি দেখি যে ইনওয়ার্ডস, ধরো একটা সারফেস, সাপোজ দিস ইজ সারফেস, আমি বলরেখাগুলো এই দিকে, অর্থাৎ ইনওয়ার্ডস, এর ইলেকট্রিক ফিল্ড, দিস ইজ ইলেকট্রিক ফিল্ড, সাপোজ দিস ইজ নর্মাল, সো ইলেকট্রিক ফিল্ড এই সরি এটা নর্মাল এরিয়া ভেক্টর, এইদিকে ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা এরিয়া ভেক্টর যদি বলি এ, তাহলে এ ভেক্টর এবং ই এর মধ্যবর্তী কোণ থিটা, এটা গ্রেটার দেন 90 ডিগ্রি, cos থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, সো ফ্লাক্স ইজ নেগেটিভ। তাহলে অর্থাৎ শুধু এইটুকু চেঞ্জ, বহির্মুখী জায়গায় অন্তর্মুখী ভেতরের দিকে হলে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে আমরা নেগেটিভ তড়িৎ ফ্লাক্স বলি। সো ফ্লাক্স সম্পর্কে একটা কনসেপ্ট, ফ্লাক্স কি কি, আমরা ফ্লাক্স ক্যালকুলেশন করি, ছোট ছোট দু একটা ক্যালকুলেশন দিই তোমাদেরকে। দেখো ধরো সিম্পল প্রশ্ন, যে তোমাকে বলা হলো একটা ইলেকট্রিক ফিল্ড ই সমান 2i hat প্লাস 3j hat প্লাস 4k hat, তড়িৎ ক্ষেত্র yz তলের সমান্তরালে, yz তলের সমান্তরালে 10 সেমি, এটাকে লিখে দিই ভোল্ট পার মিটার, ইউনিটটা দিলাম, 10 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গাকার তল রাখা, ওই তলের সহিত জড়িত তড়িৎ ফ্লাক্সের ভ্যালু কত, তড়িৎ ফ্লাক্স কত, ফ্লাক্স ক্যালকুলেশন করে দেখেন। আমরা ফ্লাক্স ক্যালকুলেশনের ফর্মুলা কি পেয়েছি না, এই কিছুক্ষণ আগে ফর্মুলা দেখলাম যে phi ইজ ইকুয়ালস টু ই এ cos থিটা,
EA cos theta, কিন্তু আবার এটাও বলেছি দ্যাট ইজ ইকুয়ালস টু E ভেক্টর ডট অফ A ভেক্টর। তাহলে যেহেতু I হেড J হেড K হেড দিয়ে দিয়েছে আমাকে, তাহলে এটাকে আমরা E ডট A করাটাই সুবিধাজনক হবে। তাহলে YZ তলে 10 সেমি বাহু বিশিষ্ট আমি এরিয়া ভেক্টর E ভেক্টর পেয়ে গেছি। নাও হোয়াট ইজ এরিয়া ভেক্টর? The area vector যে কিছুক্ষণ আগে ক্যালকুলেশন করেছি, বর্গাকার তল তার 10 সেমি স্কয়ার, সো 10 সেমি তার হোল স্কয়ার মান। আর YZ তল মিন্স তার লম্ব হবে আউটওয়ার্ডস নরমাল, অর্থাৎ যে নরমালটা পজিটিভ নরমাল হিসেবে নোট করছি, দ্যাট ইজ I হ্যাট, সো দিস ইজ I হ্যাট। তাহলে এরিয়া ভেক্টর পেয়ে গেলাম 10 সেমি স্কয়ার I হ্যাট। আমি যদি ডট প্রোডাক্টটা করি তাহলে কি ভ্যালু পাবো? দেখো ডট প্রোডাক্ট করলে 2I হ্যাট প্লাস 3J হ্যাট প্লাস 4K হ্যাট ডট, এইটা দেখো 10 সেমি স্কয়ার। একটু লক্ষ্য করে দেখো, এটা SI ইউনিট আছে বাট এটা হচ্ছে CGS ইউনিট। তাহলে CGS ইউনিট থেকে এটাকে চেঞ্জ করতে হবে। কি করব না, 10 সেমি সমান 1 এর 10 ডিভাইডেড বাই 100 মিটার তার হোল স্কয়ার I, সো 0.1, সো 0.01 মিটার স্কয়ার I। তাহলে এখানে কি লিখবো না, 0.01 I। আমরা জানি I হেডের সঙ্গে I হেডের গুণ করলে 1, আর বাকিগুলো কিছু নেই, এখানে 0 0, অতএব আমরা পাবো 0.02, 2 ইন্টু 0.01, 0.02। এককটা লিখো দেখো ভোল্ট মিটার, ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কয়ার, তাহলে লিখে দেবো 0.02 ভোল্ট মিটার। ফ্লাক্স পেয়ে গেল, ফ্লাক্সের ভ্যালু কত না 0.02 ভোল্ট। এরকম করে আমরা আরো কয়েকটা ফ্লাক্সের অঙ্ক দেখি। এটা হলো প্রথম হচ্ছে শুধু I হেড যেহেতু অর্থাৎ ডট প্রোডাক্ট বেসড। তোমাকে ধরো একটা 3D প্লেন, এরকম একটা 3D প্লেনের কথা বলো। 3D প্লেনে x axis, this is y axis, this is z axis, और এই বাহুটা a, এই বাহুটা a, এটা a, এটা বর্গাকার বা একটা কিউব রাখা আছে। এইদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, আমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বললাম E is equals to E0 I hat, অর্থাৎ x axis বরাবর যাচ্ছে E ভেক্টর, তার ম্যাগনিটিউড কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আছে E0 এবং ডিরেকশন হচ্ছে অ্যালং x axis। তোমাকে বলা হলো এই তলটি লক্ষ্য করলে 6টি তল আছে, তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, এই দিকের তলটা 3 নাম্বার, নিচেরটা 4, এই পাশেরটা 5 আর ওই দিকেরটা 6, 6টা তল আছে। প্রত্যেকটি তলের সঙ্গে জড়িত ফ্লাক্সের ভ্যালু কত বের করতে হবে এবং টোটাল ফ্লাক্স আমি বের করব, এটা হচ্ছে আমার টাস্ক। দেখো, সো এক একটি তলের কথা আমরা চিন্তা ভাবনা করব। প্রথমে এই 1 নম্বর তলে লক্ষ্য করে দেখো, এই তলটা এর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে, অ্যালং এক্স অ্যাক্সিস, ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেছি I হ্যাড। আর এরিয়া ভেক্টর কাজ করছে লক্ষ্য করে দেখো আউটওয়ার্ডস নরমাল, আউটওয়ার্ডস নরমাল মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে আমার পজিটিভ দিকে, এইদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, এইদিকে এরিয়া ভেক্টর কাজ করছে। তাহলে এর ফ্লাক্স φ1 যদি বলি, E A আর E আর A এর মধ্যবর্তী কোণের মান, এটা যদি এরিয়া ভেক্টর হয়, সো cos 180 ডিগ্রি is equals to minus E। 1 নম্বর পেয়ে গেলাম ফার্স্ট তল। 2 নম্বর তলের কথা এবার চিন্তা ভাবনা করি। 2 নম্বর তলের ক্ষেত্রে এটা এরিয়া, তাহলে A, আচ্ছা A এর ভ্যালুটা বসিয়ে দিই, সরি A এর ভ্যালু বসালে কি পাবো আমরা, দিস ইজ মাইনাস E এর জায়গায় বসাবো E0 ম্যাগনিটিউড, আর A এর জায়গায় লিখবো আমরা A স্কয়ার। একক φ2 যদি বসাই, φ2 দেখো 2 নম্বর তলের ক্ষেত্রে এর তলের এরিয়া ভেক্টর হবে পজিটিভ ডিরেকশনে, আমরা এরিয়া একটা আউটওয়ার্ডস, দিস ইজ এরিয়া ভেক্টর। আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আমার এই দিক বরাবর আছে। ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যবর্তী কোণের মান হলো 90 ডিগ্রি। তাহলে আমি 2 নম্বর তলের জন্য কি লিখবো, EA cos 90 degree, that is E0 into A square into 0, so this is 0. অনুরূপভাবে φ3 দেখো, φ3 ক্ষেত্রে একই কথা, φ3
ফাই3 ইলেকট্রিক ফিল্ড এবং তার প্রত্যেকটি জায়গাতে আমাকে ইলেকট্রিক ফিল্ড এবং এরিয়া ভেক্টরের ডিরেকশন দেখতে হবে। ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়ালস টু E0, এইদিকে ইলেকট্রিক ফিল্ড, আর এইদিকেই দেখো এরিয়া ভেক্টর। তোমরা একটু খেয়াল করো, আমি যে কিউবটা বলেছিলাম এই কিউব দেখলে দেখতে পাবে এইদিকে আমি এরিয়া ভেক্টরটা রেখেছি, আবার এইদিকেই আমার ইলেকট্রিক ফিল্ড, দুটো ডিরেকশন এক। অর্থাৎ দুটো ডিরেকশন যদি এক হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান থিটা ইজ ইকুয়ালস টু সেক্ষেত্রে হবে 0 ডিগ্রি। তাহলে ফ্লাক্সের ভ্যালু কত পাবো? তো ফ্লাক্স ফাই3 ইজ ইকুয়ালস টু EA cos 0 ডিগ্রি and simple EA cos 0 is 1। এরপরে দেখো 4, 5 এবং 6 নম্বর তল, প্রত্যেকটা তলের ক্ষেত্রে 4, 5 এবং 6 আমি একটু দেখাই, তাহলে দেখবে লক্ষ্য করে যে আমি একটু খেয়াল করে এটা 1 নাম্বার তল বলছি, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার তল। আমি 4 নাম্বার তলে এইদিকে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। 5 নাম্বার তল, 4 এর সাথে 5 আমরা দিয়েছি, এইদিকে একটা যদি তল বলি, এই তলটা, এদিকে এরিয়া ভেক্টর, এদিকে ইলেকট্রিক ফিল্ড, তাও 90 ডিগ্রি। 6 নাম্বার তল যদি এদিকে নিই, এদিকে হচ্ছে এরিয়া ভেক্টর আর এদিকে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। বাকি তলগুলো অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে φ4, φ5, φ6 যদি লিখি তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে EA cos 90 ডিগ্রি and that is equals to EA cos 90 degree and again EA cos 90 degree। তাহলে এদের প্রত্যেকটার ভ্যালু জি, অর্থাৎ 6টা তলের ক্ষেত্রে লক্ষ্য করলে হবে 1, 2, 3। প্রথম তলটার ক্ষেত্রে -E0 আর এটা পাবো E0A স্কয়ার একক। তাহলে φ1 এর ক্ষেত্রে আমরা পেলাম প্রথম তলটার ক্ষেত্রে -E0A স্কয়ার, সেকেন্ড তলের ক্ষেত্রে 0, থার্ড তলের ক্ষেত্রে E0A স্কয়ার একক, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ তিনটে তলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, এই ফ্লাক্সের ভ্যালু 0। সো ফাই টোটাল কত পাবো? ফাই টোটাল ইজ ইকুয়ালস টু -E0A স্কয়ার প্লাস E0A স্কয়ার, বাকিগুলো সব 0, টোটাল ফ্লাক্স হয়ে গেল 0। ঠিক, এটা হলো 1 নাম্বার। আবার আরেকটা দেখো, টু ডি প্লেনের একটা অঙ্ক দেখা বলা হচ্ছে এখানে একটা এরিয়া, ইলেকট্রিক ফিল্ড, এটা ইলেকট্রিক ফিল্ড তলের সাথে, এই তলটার সাথে 30 ডিগ্রি কোণ করেছে। এই বৃত্তাকার তলটার রেডিয়াস আমি ধরে নিচ্ছি r, সাপোজ এর রেডিয়াস হচ্ছে r, এই রেডিয়াস r, এই তলটা তাহলে রেডিয়াসের সাথে 90 ডিগ্রি 30 ডিগ্রি কোণ করেছে, এইভাবে ইলেকট্রিক ফিল্ডে যাচ্ছে। তাহলে এর ফ্লাক্সের ভ্যালু ফাই ই ইজ দ্য কোশ্চেন। কিভাবে পাবো? দেখো বেশিরভাগ ছেলে মেয়ে কি করে এটা না, আমরা এইমাত্র ফর্মুলা বললাম ফাই ইজ ইকুয়ালস টু ই এ কস থিটা। আমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই দিয়েছি, ই এর ভ্যালু কি দিয়েছি না পাই আর স্কয়ার এরিয়া, একটা বৃত্তাকার তল, তাহলে পাই আর স্কয়ার কস থিটার জায়গায় কস 30 ডিগ্রি লিখে ফেলে। কিন্তু দেখো লক্ষ্য করে আমি থিটা কথাটার মানে বলেছি ই ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী, এটা তো আর এ ভেক্টর নয়, এ ভেক্টরের ডিরেকশন হচ্ছে দিস ডিরেকশন, দিস ইজ দ্য ই ভেক্টর। তাহলে এই ভুলটা 30 ডিগ্রির জায়গায় আমরা এইখানে লক্ষ্য করে দেখব দিস অ্যাঙ্গেল ইজ থিটা। এক্ষেত্রে থিটার মানটা কত হবে না 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দিস ইজ সিম্পল 60 ডিগ্রি। অর্থাৎ এটার অরিজিনাল উত্তর হবে 30 ডিগ্রি নয়, এটা পাবো 60 ডিগ্রি। এই ভুলটা করে ই এ cos 60 ডিগ্রি ইজ ই ইনটু পাই আর স্কয়ার, দ্যাট ইজ পাই আর স্কয়ার ইনটু cos 60 মানে হাফ, ইট ইজ হাফ, আমি বাইরে লিখে দেখি half of pi r square, this is flux। ঠিক, নেক্সট দেখো একটা ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে দেখি, ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ফ্লাক্স। ধরো this is x axis, this is y axis, this is z axis।
এটা 0,0, এইখান থেকে ডিস্টেন্সটাকে a,0, আর এদের প্রত্যেকটা সাইড a। এটা দেখবে এনসিইআরটিতে একটা প্রশ্ন আছে। এখানে একটা ইলেকট্রিক ফিল্ড এই দিকে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে বলা আছে Ex = আলফা রুট x, Ey = 0, Ez = 0। তো এই কিউবটার ফ্লাক্সের ভ্যালু ফাই ই ইজ দ্য কোশ্চেন মার্ক, কত হবে ফ্লাক্সের ভ্যালু সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা তলে আবার দেখব, কিন্তু এখন আর প্রত্যেকটা তল দেখুন, যেহেতু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে অন্যান্য তলগুলো যদি এক্স অ্যাক্সিস বরাবর শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড কাজ করে, তার উত্তর দুটো তলেই দেখলে হবে, বাকি তলগুলোর ক্ষেত্রে ফ্লাক্স 0 হবে। শুধু এই দুটো তলের কথা আমরা কনসিডার করবো, কারণ এটার ক্ষেত্রেও 0, এটার ক্ষেত্রেও 0, বাকি চারটা তলের ক্ষেত্রে 0। তুই এই জায়গাতে লক্ষ্য করে দেখো, এই জায়গায় যদি এটা 1 নম্বর তল, এটা যদি 2 নম্বর তল হয়, 1 নম্বর তলের জন্য ফ্লাক্স φ1 = আমরা জানি কি না, φ1 = E1A cos থিটা, EA cos থিটা ফর্মুলা। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা x ডিপেন্ডেন্ট টার্ম, আলফা ইজ এ কনস্ট্যান্ট, আলফাটা ধরো একটা কনস্ট্যান্ট। তাহলে x ডিপেন্ডেন্ট টার্ম, এখানে x এর ভ্যালু হচ্ছে x = a, অতএব E এর ভ্যালু হচ্ছে আলফা রুট a, এটা i হ্যাট। আচ্ছা, a এর ভ্যালু হচ্ছে a স্কয়ার, কিন্তু থিটা cos কত ডিগ্রি দেখো লক্ষ্য করে, এই জায়গাতে এরিয়া ভেক্টর এই দিকে কাজ করবে, আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর x অ্যাক্সিস বরাবর কাজ করছে। সো দিস ইজ cos 180 and that is equals to alpha into a to the power 5/2, 2 plus half is alpha into a to the power 5/2। দেখো আবার দেখো 2 নম্বর তলের ক্ষেত্রে যদি দেখি এই জায়গাতে, তাহলে φ2, এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আলফা ইনটু এটা যদি a হয়, তাহলে এখান থেকে ডিসটেন্স a, তাহলে a to a, that is alpha root 2a ইনটু এর ভ্যালু a স্কয়ার, আর cos দেখো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং এরিয়া ভেক্টর তারা একই অ্যাঙ্গেলে কাজ করছে, অতএব cos 0 ডিগ্রি। তাহলে এখানে কি পাবো না, আলফা রুট 2 a to the power 5/2, ও φ1 φ2 দুটো একক আমরা পাচ্ছি। এদের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এই জায়গাতে একটা মাইনাস সাইন, cos 180 ডিগ্রি মাইনাস সাইন, cos 180 ডিগ্রি জন্য মাইনাস, তাহলে মাইনাস আলফা ইনটু a to the power 5/2, আর এখানে আলফা রুট 2 a to the power 5/2। সো টোটাল ফ্লাক্স পাই টোটাল is equals to φ1 plus φ2, and that is equals to minus alpha a to the power 5/2 plus alpha root 2 a to the power 5। যদি এখানে আলফা কমন নিই, তাহলে রুট 2 minus 1 into a to the power 5। তাহলে এটা এনসিইআরটি একটা প্রশ্ন আছে, একবার দেখে। ঠিক, নেক্সট এই টাইপের আরেকটা প্রশ্ন, ধরো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস, এটা সিলিন্ডার। এই সিলিন্ডারে তিনটে তল, 1 2 এবং 3। ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে অ্যালং x অ্যাক্সিস, আমি ধরে নিচ্ছি। তাহলে এই সিলিন্ডারের প্রত্যেকটা তলের বা ফাই টোটালের ভ্যালু কত, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। হোয়াট ইজ দ্য ফাই টোটাল? ঠিক, কিভাবে একটা একটা দেখি। দেখো আমি যদি এই তলটার কথা প্রথমে ভাবি, φ1 এটা রেডিয়াস আমি ধরে নেবো r, কি আচ্ছা রেডিয়াস r ধরে নিচ্ছি, লেন্থ l বাই h। তাহলে এর এরিয়া ভেক্টরের ভ্যালু এদিকে, আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা আমার কাজ করছে এদিকে। সো φ1 একবার লিখবো, φ1 is equals to pi r স্কয়ার, এরিয়া E, আর E প্রথমে লিখি E a জায়গায় পাই r স্কয়ার E a cos 180 ডিগ্রি। সো ফ্লাক্স ইজ ইকুয়ালস টু E a cos থিটা, তাহলে E পেলাম, A পেলাম, cos 180, and that is equals to minus pi r স্কয়ার। φ3 টা একবার বের করি, φ3 এর ক্ষেত্রেও একই জিনিস দেখো লক্ষ্য করে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কাজ করছে এইদিকে, এরিয়া ভেক্টরটা কাজ করছে এইদিকে,
সো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং এরিয়া ভেক্টর সেম ডিরেকশনে যদি কাজ করে তাহলে ফাই ফিল্ড ভ্যালু আমরা পেয়ে যাব E into pi r square into cos 0 degree, and that is E into pi r square. কিন্তু phi 2 ভ্যালুটা যদি আমি এখানে দেখি, phi 2 অর্থাৎ এই দিকে যদি সারফেসের কথা একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা এরকম একটা এরিয়ার কথা ভাববো। এই এরিয়ার এরিয়া ভেক্টর হচ্ছে অ্যালং দিস ডিরেকশন, আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর হচ্ছে অ্যালং দিস ডিরেকশন। কার্ভ সারফেস যদি এটা বলি, এটাকে রাখার থেকে তাহলে এর এরিয়া ভেক্টরটা হবে উপরের দিকে, এর প্রত্যেকটি রেডিয়ালি আউটওয়ার্ডস। তাহলে রেডিয়ালি আউটওয়ার্ডস হলে এর অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। অতএব ফ্লাক্স 3 যদি 2 নম্বর তলের ক্ষেত্রে লিখি, ফ্লাক্স 2 phi 2 is equals to E into A, আমি এটা A ধরে নিচ্ছি, বা ds ছোট এরিয়া ds বলি, তাহলে E ds বা dA, এই এরিয়াটা সাপোজ dA ধরলাম সমগ্র তলের জন্য, ইনটু cos 90 ডিগ্রি, that is equals to 0। তার মানে এই কার্ভ সারফেসটার জন্য 0 হয়ে গেল, আর এই দুটো বৃত্তাকার তলের জন্য একটা হচ্ছে মাইনাস পাই আর স্কয়ার ই, একটা হচ্ছে পাই আর স্কয়ার ই। অর্থাৎ টোটাল ফ্লাক্স কি হবে? ফ্লাক্স টোটাল ইজ ইকুয়ালস টু মাইনাস পাই আর স্কয়ার ই প্লাস পাই আর স্কয়ার ই প্লাস 0, and this is 0। তাহলে আমরা বিভিন্ন সারফেসের ক্ষেত্রে, বিভিন্ন 3D সারফেস হয়, 2D সারফেস হয়, তাদের ক্ষেত্রে লিঙ্কড ফ্লাক্স কত হবে, ফ্লাক্সের ভ্যালু কত হবে, তাদের জেনারেল রুলসগুলো আমরা পড়ব। এইগুলো প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা একটা অন্য 3D সারফেসের ক্ষেত্রে আরেকটা উদাহরণ দেখি। আমরা এটা বের করো, ধরো একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারে কিউ চার্জ রাখা আছে সেন্টারে কিউ চার্জ রাখা আছে। এর জন্য ফ্লাক্স কত, তোমাকে এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড বলে দেওয়া হচ্ছে না, তাহলে ফ্লাক্সের ভ্যালু কত বের করতে হবে। আমি কি করবো না, ধরো আমি এরকম একটা পয়েন্টের কথা চিন্তা ভাবনা করছি, ছোট্ট অংশ, একটা স্ফিয়ারের ভেরি স্মল পার্ট, খুব ছোট্ট পার্ট, এটাকে ডিএস বললাম। এই ডিএস এর ক্ষেত্রফলটা কোন দিকে যাবে না, আউটওয়ার্ডস, এই দিকে যাবে। ক্ষেত্রফল চলে গেলে এদিকে ডিএস হ্যাট একে বলবো। আর এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ধরে নাও এর রেডিয়াসটা হচ্ছে আর, তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ই এর ভ্যালু ই ইজ ইকুয়ালস টু আমরা জানি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে অ্যালং রেডিয়ালি অর্থাৎ বাইরের দিকে। ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি সব জায়গাতে কাজ করবে, সো বাইরের দিকে কাজ করছে ইলেকট্রিক ফিল্ডটা। তাহলে এই জায়গার এইটুকু অংশের জন্য, এই ছোট্ট এরিয়াটা, ছোট্ট সারফেসের জন্য, ডিএস সারফেসের জন্য তার ফ্লাক্স ডি ফাই, ডিএক্স সারফেস ছোট অংশ, ছোট অংশের জন্য ফ্লাক্স ডি ফাই ইজ ইকুয়ালস টু ই ডট ডিএস, দ্যাট ইজ ই ডিএস কস থিটা। এর জায়গায় লিখবো 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, ইন্টু ডিএস এর জন্য লিখছি পাই, আচ্ছা ডিএস এই লিখি প্রথমে, এটা cos 0 ডিগ্রি। সো দিস ইজ ডি ফাই একটু অংশের জন্য, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ ডিএস বাই আর স্কয়ার। সিমিলারলি যদি এখানে দেখুন ছোট এরিয়া, তার ক্ষেত্রে দেখো এরিয়া ভেক্টর এবং ই ভেক্টর একই ডিরেকশনে, ই এবং এরিয়া ভেক্টর একই ডিরেকশনে। যদি এখানে নিই পি এবং এ ভেক্টর, তারাও একই ডিরেকশনে। এখানে নিই ই এবং এ, ই আর এ সেম ডিরেকশন। তার প্রত্যেকটা জায়গাতে আমি এরকম পাবো, অসংখ্য পাবো। সেই অসংখ্য পুরো সারফেসের জন্য করতে গেলে কি করতে হবে না, পুরো সারফেস কি করতে গেলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করলে কি পাবো না, ফাই ইজ ইকুয়ালস টু, এটাকে ইন্টিগ্রেশন অর্থাৎ 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার ডিএস। আর যেহেতু এটা 3D সারফেস, ক্লোজ সারফেস, তাই এটাকে ক্লোজড ইন্টিগ্রাল একটা চিহ্ন দিই। তাহলে কি পাবো দেখো, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার আমাকে বাইরে রেখে দাও, ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রাল ডিএস যদি করি, ডিএস একটা স্ফেরিক্যাল সারফেস, তার ডিএস এর ভ্যালু 4 পাই আর স্কয়ার, এন্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার ইনটু 4 পাই আর স্কয়ার, এন্ড ইজ কিউ বাই এপসাইলন। একটু জিনিস লক্ষ্য করে দেখো, এই ফ্লাক্সের ভ্যালুটা পেয়ে গেলাম আমি কিউ বাই এপসাইলন নট। কিউটা হলো এর ভেতরে কি পরিমাণ চার্জ আছে,
এই জায়গাটা একটা জিনিস, এটা আর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আর নির্ভর নয়। আর মানে এর শেপ, তাহলে শেপ যা হতে পারে, যে কোনো ধরনের শেপ হতে পারে, তার ক্ষেত্রে তার ফ্লাক্সের ভ্যালু হবে এর ভেতরে কি চার্জ আছে সেই চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট। এই কথাটাই গাউসের উপপাদ্য। এটা হয়ে গেল দেখো গাউসের উপপাদ্য। ঠিক। সো গাউসের উপপাদ্য কি বলছে না, কোনো বদ্ধ তল, এটা বদ্ধ তল বা ক্লোজ সারফেস, এই যে ক্লোজ ইন্টিগ্রাল দিচ্ছি ক্লোজ সারফেস, তাহলে এটা অ্যাপ্লিকেবল অনলি বদ্ধ তলের জন্য। বদ্ধ তল, তো কোনো বদ্ধ তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সের মান বদ্ধ তলের অভ্যন্তরের আধানের মোট আধান, অভ্যন্তরে যে মোট আধান তার 1/ε0 গুণ শূন্য মাধ্যম হলে, আর অন্য কোনো মাধ্যম হলে ফাই ই এর ভ্যালু হবে q/ε। শূন্য মাধ্যম হলে q/ε0 আর q/ε যদি অভ্যন্তরে আধান করছে, অর্থাৎ ফাই টোটাল, phi E is equals to Q total, আর টোটাল ফ্লাক্স, এটাও টোটাল ফ্লাক্স ডিভাইডেড বাই এপসাইলন নট। আমরা একটা অন্য উদাহরণ দিলে ধরবো, আচ্ছা এখানে দাও আমি একটা স্ফিয়ার রাখলাম, তার কিউ, তার জন্য ফ্লাক্স পেলাম q/ε0। স্ফিয়ারটা যদি রেডিয়াস বাড়িয়ে দিই, ডবল করে দিই, দেখো রেডিয়াসের উপর ডিপেন্ড করছে না, তাহলে তার ফ্লাক্স ইজ ইকুয়ালস টু q/ε। এই 3 গুণ 4 গুণ যাই করি না কেন, সবসময় ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু q/ε। এটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। আবার ধরো আমি এটা ত্রিভুজের পরিবর্তে আমি একটা কিউব নিলাম, কিউবের সেন্টারে যদি আমরা কিউ চার্জ রাখি, তার জন্য তার ফ্লাক্স পাবো কত, ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু অলসো q/ε। যদি একটা সিলিন্ডার রাখি, তার সেন্টারে যদি চার্জ রাখি, তাহলেও ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু q/ε। এনি সেল যদি আমি এরকম কোনো সারফেস রাখি, তার ভেতরে যদি কিউ চার্জ থাকে, তার জন্য ফ্লাক্স ইজ ইকুয়ালস টু ফাই ইজ ইকুয়ালস টু q/ε। এটা একটা সিঙ্গেল চার্জে রাখি, যদি একাধিক চার্জ রাখি, ধরো আমার এরকম একটা সারফেস, ক্লোজ সারফেস, এনি সেট, এর q1, এর q2, মাইনাস q3, q4, আমি 4টে চার্জ রাখলাম, তার জন্য ফ্লাক্স কত কত হবে, টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু, দেখো q1 প্লাস q2 মাইনাস q3 প্লাস q4, দিস ইজ দ্য টোটাল চার্জ ডিভাইডেড বাই এপসাইলন। এরপর একটা প্রশ্ন হচ্ছে, তাহলে কি বাইরে যদি কোনো সারফেসে চার্জ থাকে, q5 যদি থাকে, যে q5 বাইরের সারফেসে চার্জের জন্য কোনো রকম কোনো ফ্লাক্স চেঞ্জ হবে না, ফ্লাক্স অ্যাজ ইট ইজ থেকে যাবে। কিন্তু এই জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড হয়, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তখন কিন্তু q5 এর জন্য পাবো, q1 এর জন্য পাবো, q2 এর জন্য পাবো, q3 পাবো, q4 পাবো, প্রত্যেকটা চার্জ পার্টিকেলের জন্য ইলেকট্রিক ফিল্ড পাবো। বাট ফ্লাক্সের ভ্যালু হচ্ছে ইনসাইড। কেন, একটা ছোট্ট করে প্রমাণ করে দেখি যে ইনসাইড আউটসাইড চার্জের জন্য কোনো রকম কোনো ফ্লাক্সের ভ্যালু চেঞ্জ হবে না। ধরো এটা একটা সারফেস, এই সারফেসে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে আমি ধরে নিচ্ছি। এইখানে যদি দেখি ছোট্ট একটু অংশ, খুব স্মল এরিয়া, তাহলে স্মল এরিয়া এ ধরে নিলাম, এর এরিয়া ভেক্টর কাজ করবে আমার এই, আর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে আমার এইদিকে। তাহলে এই জায়গার জন্য ফ্লাক্স কত, এই পয়েন্টের ফ্লাক্স ই এ কস 180 ডিগ্রি, তার মানে মাইনাস ই। এই জায়গার ফ্লাক্স কত, সেম এরিয়া যদি হয়, এরিয়া যদি সেম হয়, এখানে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলেছি আমি ই এই দিকে, তাহলে এই জায়গাতে ই এবং এ যদি সেম থাকে, তাহলে এই বাইরের বহিস্থ চার্জের জন্য q5 এর জন্য আমি যদি, তাহলে এই দিকে দেখো ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর সেম, সো ইয়ার ফাই ইজ ইকুয়ালস টু ই এ cos 0 ডিগ্রি সিম্পল। তার লক্ষ্য করে দেখো এই চার্জের জন্য যে ফিল্ড লাইনসটা পেলাম, তার জন্য আমি দুটো পয়েন্টের কথা যদি ভাবি, তাহলে এই দুটো পয়েন্টের ক্ষেত্রে ফ্লাক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ই এ প্লাস ই এ, সো ফাই টোটাল যদি বেরি, দ্যাট ইজ মাইনাস ই এ প্লাস ই এ। আবার যদি লক্ষ্য করে দেখি, ধরো এটা এখানেও পাবো, এখানেও পাবো সেম ভ্যালু, এটাও 0। যদি এটা দেখি এই দুটো পয়েন্ট বলি, তাহলে যে কোনো বলরেখার জন্য, প্রত্যেকটা বলরেখার জন্যই পাবো ফ্লাক্সের ভ্যালু ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ ফ্লাক্স আমরা বাইরের চার্জের জন্য ফ্লাক্সের ভ্যালুটা 0 হয়। এই কথাটাকে আমরা গাউসের উপপাদ্য হিসেবে নোট করছি।
সো গাউসের উপপাদ্য টোটাল ফ্লাক্স ইজ ইকুয়ালস টু কিউ টোটাল ডিভাইডেড বাই এপসাইলন নট। আমরা একটা ছোট্ট প্রয়োগ দেখি। ধরো একটা অর্ধচন্দ্রাকৃতি তল আছে, এই তলটার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কাজ করছে অ্যালং দিস ডিরেকশন ইলেকট্রিক। তোমার এটা দুটো সারফেস, একটা হচ্ছে কার্ভ সারফেস, একটা হচ্ছে প্লেন সারফেস। তোমাকে বলা হলো যে কার্ভ সারফেসের জন্য ফ্লাক্স কত, এর ফ্লাক্স অফ কার্ভ সারফেস ইজ দ্য কোশ্চেন। দেখো গাউসেস থিওরেমের সাহায্যে যদি আমরা ইউজ করি তাহলে কি লক্ষ্য করবো না, আমি দেখো এর ভেতরে কোনো চার্জ নেই, এর ভেতরে যদি কোনো চার্জ না থাকে তাহলে ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু 0। যদি ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু 0 হয় তাহলে আমরা এমন লিখতে পারবো যে ফাই পিএস প্লেন সারফেস প্লাস ফাই কার্ভ সারফেস ইজ ইকুয়ালস টু 0, যেহেতু চার্জ নেই। তাহলে ফ্লাক্স কার্ভ প্লেন সারফেসের ক্ষেত্রে দেখো এই সারফেসটা যদি আমি লক্ষ্য করি, এই সারফেসের এরিয়া ভেক্টর দিস ডিরেকশন, দিস ইজ এরিয়া ভেক্টর, আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কাজ করছে দিস ডিরেকশন। একটু লক্ষ্য করে দেখো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং এরিয়া ভেক্টরের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। তাহলে প্লেন সারফেস ফাই প্লেন সারফেস সমান ই এ cos 90 ডিগ্রি ইজ 0। তো প্লেন সারফেস যদি 0 হয়ে যায় তাহলে কি পাবো, কার্ভ সারফেস ফাই কার্ভ সারফেস ইজ অলসো 0। সো ফাই কার্ভ সারফেস ইজ ইকুয়ালস টু 0। তোমরা দেখবে আমি টাস্ক হিসাবে দিয়েছি এইটাকে, ইলেকট্রিক ফিল্ডটাকে এইদিকে না রেখে ইলেকট্রিক ফিল্ড হিসাবে আমি তোমাকে এইদিকে দিলাম, একটু চিন্তা ভাবনা করবে, তাহলেও তোমাকে কার্ভ সারফেসের ভ্যালুটা বের করতে হবে। ইলেকট্রিক ফিল্ডটা যদি আমি এইদিকে দিই তাহলে কার্ভ সারফেসের ভ্যালু তুমি কত পাবে দেখো। দেখো গসেস থিওরেমের বেসিক কথা অনুযায়ী আরও কয়েকটা আমরা জাস্ট এক্সাম্পলস করে নিই। গসেস থিওরেম অনুযায়ী তোমাকে বলা হলো যে একটা ধরো এরকম স্ফিয়ার, তার মধ্যে একটা ডাইপোল দ্বিমেরু রেখেছি, তড়িৎ দ্বিমেরু, তাহলে তার ফ্লাক্স কত? দেখো ফ্লাক্স ইজ ইকুয়ালস টু একটাই কথা, কিউ টোটাল বাই এপসাইলন নট। ফ্লাক্স মিন্স কি না, ক্লোজড ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ইজ ইকুয়ালস টু কিউ টোটাল বাই এপসাইলন নট। তাহলে দ্বিমেরু মানে একটা মাইনাস চার্জ একটা প্লাস চার্জ। So minus charge plus charge total charge is equals to 0. So flux is equals to 0. দ্বিমেরু রাখলে flux is equals to 0. কিন্তু এই যে গসেস থিওরেম আমরা বলছি, গসেস থিওরেমটা পূর্ব কেন? গসেস থিওরেমে দেখো লক্ষ্য করে E ডট ds, আমি কথাটা লিখছি E ডট ds is equals to q by epsilon naught। অর্থাৎ কোনো জায়গায় যদি q জানা থাকে তাহলে তুমি E বের করতে পারবে, আবার কোনো জায়গায় যদি ই জানা থাকে তুমি কিউ বের করতে পারবে। তাই ইলেকট্রিক ফিল্ড বের করা যাবে, ইলেকট্রিক ফিল্ড থেকে চার্জ বের করা যাবে, চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড বের করা যাবে সহজে। আমরা ইজি করার জন্য সারফেসটা যদি এমন হয়, আমরা কি ধরনের, যদিও বলা আছে ম্যাথমেটিক্যালি আমি দেখতে পাচ্ছি এনি সারফেসের জন্য, ক্লোজ সারফেস মানে এনি সারফেস, কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে তখনই, এই সারফেসটা অ্যাপ্লিকেবল হবে যদি সিমেট্রিক্যাল সারফেস হয়। সিমেট্রিক্যাল সারফেসের ক্ষেত্রে বা প্রতিসম যদি তল হয় তবেই আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো, সহজ হবে। বাকি সারফেসগুলোর ক্ষেত্রে সহজ হবে। সিমেট্রিক্যাল সারফেস কি জিনিস? সিমেট্রিক্যাল সারফেস হচ্ছে এমন একটা সারফেস, বা এটাকে ঘুরিয়ে এটা 3D হতে হবে এবং এটা প্রত্যেকটি বিন্দুতে প্রাবল্য ও ক্ষেত্রফল ভেক্টর একই অভিমুখ অথবা লম্ব হবে বা লম্ব হবে, এগুলোকে সিমেট্রিক্যাল সারফেস বলে। যেমন ফর এক্সাম্পল একটা ধরো স্ফিয়ার, এখানে একটা কিউ চার্জ রাখা আছে, তাহলে কিউ চার্জের জন্য এর এখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলো দেখো প্রত্যেকটা জায়গাতে পারপেন্ডিকুলারলি কাট করছে। অতএব কিউ চার্জের রেসপেক্টে এই স্ফেরিক্যাল সারফেসটা একটা সিমেট্রিক্যাল সারফেস। কিন্তু যদি কোনো আমি এরকম একটা সারফেসের কথা ভাবি, এখানে যদি কিউ বলি তাহলে এখানে লম্বভাবে কাট করছে, এরা লম্বভাবে কাট করছে ঠিক, কিন্তু এই জায়গায় দেখো লম্বভাবে কাট করছে না, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, অতএব এটা সিমেট্রিক্যাল সারফেস নয়। তাহলে কিছু কিছু জায়গায় যেমন তাহলে আমরা অতএব পয়েন্ট চাই। আবার দেখো একটা সিলিন্ড্রিক্যাল সারফেস, সিলিন্ড্রিক্যাল সারফেসের ক্ষেত্রে যদি ধরি, সিলিন্ড্রিক্যাল সারফেস যদি পয়েন্ট চাই রাখি তাহলে এখানে একরকম ইলেকট্রিক ফিল্ড,
এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড, এইদিকে ইলেকট্রিক, কিন্তু এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পারপেন্ডিকুলারলি কাট করছে না। অর্থাৎ পয়েন্ট চার্জের রেসপেক্টে সিলিন্ড্রিক্যাল সারফেসটা সিমেট্রিক্যাল নয়। কিন্তু যদি পয়েন্ট চার্জের পরিবর্তে আমি এরকম রাখি, পয়েন্ট চার্জের পরিবর্তে আমরা এই ধরনের কোনো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন রাখলাম, অর্থাৎ একটা রেখা বরাবর রাখলাম চার্জ, তাহলে লক্ষ্য করে দেখো তার প্রত্যেকটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডটা একই রকম ভাবে কাজ করছে, প্রত্যেকেই একই। অর্থাৎ এটা যদি প্লেন সারফেস না রেখে যদি লিনিয়ার চার্জ রেখে যদি কোনো সারফেস রাখি, অর্থাৎ প্লেন রাখি, তাহলেও কিন্তু সেম হবে। অর্থাৎ লাস্ট কনক্লুশন, আমরা যখন পরবর্তীকালে এই প্রাবল্য ক্যালকুলেশন করবো, অর্থাৎ পরের সেকশন গাউসেস থিওরেমের অ্যাপ্লিকেশন, গাউসেস থিওরেমের সাহায্যে ফিল্ড বের করবো, সেই ফিল্ড বের করার সময় আমাকে একটা গাউসীয় তল কল্পনা করতে হবে। সেই গাউসীয় তলের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আমাদের সিলেবাসে যেগুলো আছে তাদের মধ্যে পাবো, যে বিন্দু আধান হতে পারে, গোলক হতে পারে, গোলীয় হতে পারে, এটা কন্ডাক্টিং নন কন্ডাক্টিং, তাদের জন্য পাবো, বা স্ফেরিক্যাল, এদের পাবো স্ফেরিক্যাল গসিয়ান সারফেস। আর যদি কোনো লাইন বা রৈখিক রেখা বরাবর আধান থাকে, বা কোনো প্লেন থাকে বা তল থাকে, তার জন্য পাবো সিলিন্ড্রিক্যাল, ঠিক, সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস। তো এইগুলো আমরা পরের সেকশনে আমরা অ্যাপ্লিকেশন হিসেবে পাবো গসিয়ান, সেই গসিয়ান এটা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা ভালো করে অ্যাপ্লিকেশনগুলো দেখো, আর পরের দিন